কতগুলো মানুষ ডেলিবারেটলি কতগুলা বয়ান তৈরি করে, তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা দেশকে স্টেবল চায় না, দেশে গণতন্ত্র হোক তা চায় না, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার হোক এই পরিস্থিতি তারা চায় না। যে কারণে তারা বিভিন্ন কথা সবসময় ভাসাইয়ে বেড়ায়। এইটা বেরিয়ে একটা কথা, আমি এটাকে রিউমার মনে করি। এটা অ্যাবসলিউটলি রিউমার। কারণ আমরা বিএনপি লার্জেস্ট পার্টি ইন বাংলাদেশ, দি বিএনপি সবচেয়ে বড় দল হিসেবে আমরা ডেমোক্রেসিক পদ্ধতি চাই এবং 17 বছর আন্দোলন করলাম। সেই কারণে আমরা ডেমোক্রেটিক পদ্ধতিতে নির্বাচন চাই, নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে। এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারও আন্তরিক এই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করার জন্য। কাজেই আমরা সেটা হবে, সেটাই বাস্তব, এবং সেটা থেকে সরে যাবার সুযোগ যেমন এই অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই, আর এই বাংলাদেশের মানুষেরও নাই। কারণ বাংলাদেশের মানুষ বাই অ্যান্ড লার্জ বিএনপির সাথে সম্পৃক্ত। বিএনপির একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নে, একটা গ্রামে বা একটা জায়গায় যে পরিমাণ লোক সংগঠিত করা আছে এখন বর্তমানে, সেটা দুঃখজনক। মানে বলতে চাই এইভাবে দুঃখজনকভাবে যে অনেকগুলো পার্টি এখন নতুন হইতে চাচ্ছে, তারা সব মিলে একত্র করলেও ওই একটা ইউনিয়নের লোক বিএনপিতে যা আছে একটা ইউনিয়নে, সেই পরিমাণ লোক সংগঠিত করা সম্ভব না তাদের জন্য। এটা হলো বাস্তবতা। কাজেই এই বাস্তবতাটাকে মেনেই আমরা মনে করি ডেমোক্রেসির জন্য, দেশের স্বার্থে, দেশের ইকোনমির স্বার্থে, কারণ একটা নির্বাচিত সরকার না হলে কোনো ইনভেস্টমেন্টই হবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনো ইনভেস্টমেন্ট হবে না। তা আপনি সেই ক্ষেত্রে করবেন কি? তা আপনি ইনভেস্ট না হলে এই দেশে কোটি কোটি মানুষ, আপনি কোটি মানুষকে ফেস করবেন কি দিয়ে? নেপালে অভ্যুত্থান হলো, মার্চ মাসে নির্বাচন হবে। ওখানে এক ভদ্রমহিলা বসে বললেন যে নির্বাচনটা ডিক্লেয়ার করছে, রোডম্যাপ ডিক্লেয়ার করছে। আমরা 2 বছর পরে একটা নির্বাচন হবে না, এই ধান্দায় ঘুরি কেন? এই ধান্দা যারা করে সেই লোকদের চিহ্নিত আপনারাও করেন। আমাদের তো এখনো নির্বাচনী যে রোডম্যাপটা দেয়া দরকার সেটি এখনো দেয়নি, নির্দিষ্ট কোনো তারিখ বলা হয়নি। রোডম্যাপ দেওয়া হয়েছে এবং একটা টেন্টেটিভ টাইম দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, বিফোর রমজানের আগে নির্বাচনটা হবে। এটি হলো দিস ইজ দ্য রোড ম্যাপ। উই নো যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, যে কারণে যারা পিআর চায়, যেমন জামাতের কথাই বলেন, তারা পিআর এর কথা বলেন না, কিন্তু তাদের ক্যান্ডিডেট সেট করা আজ 6 মাস আগে। এটা কেমন ডাবল স্ট্যান্ডার্ড না? ওদিকে পিআর চায় না, আপনি বিশ্বাস করেন পিআর, তাহলে ঠিক আছে, আপনি সব ক্যান্ডিডেট মাঠে মাঠে চষে বেড়াইতেছে কেন? এটা তো একটা ডাবল স্ট্যান্ডার্ড, করা উচিত না। আচ্ছা, আপনি এইটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ, এবং সেটা গ্যারান্টেড এই রকমের যে এই দেশের গণমানুষ আর এফোর্ড করতে পারে না। জি, আপনি বিএনপির পক্ষ থেকে যে কনফিডেন্স দেখাচ্ছেন, একটা ইউনিয়নে এত মানুষ জড়ো হবে বা এতটা মানুষের সংখ্যার কথা বলছিলেন, তো এই যে এত কনফিডেন্স আপনাদের যে ডাকসু নির্বাচনগুলোতে যদি আসি আমরা, শিবির জয়ী হলো যেভাবে এবং ছাত্র দলের যেভাবে ভরাডুবি হলো, সেটা নিয়ে আপনি কি বলবেন? একটা কথা শুনুন। হ্যাঁ শিওর, বলেন। ডাকসুতে এইখানে আন্দোলন হয়েছে, এইখানে ডাকসুতে লোক, ডাকসুতে আমি এই কনফিডেন্টলি কথা বলি কেন, ডাকসুতে যারা এই যে নির্বাচন করলো বা যারা খাটাখাটনি করলো, একটা হলো মিসম্যানেজমেন্ট, অনেক কিছু হয়েছে, দেখছি না মিসম্যানেজমেন্টের আলোচনা করছে না, মারা গেছে, পদত্যাগ করছে না, আর কিছু হয়েছে, ভোট টাইমলি হয় না, শিক্ষক জাকসুতে 3 জন পদত্যাগ করেছেন, পদত্যাগ করছে। আমি যেটা বলতে চাই সেটা হলো এটা একটা সেম এজ গ্রুপের পিপল, সেম এজ গ্রুপের একটা গ্রুপ, তাদের মন মানসিকতা চিন্তা চেতনা এক ধরনের, এবং তাদের চিন্তা চেতনা কি বিএনপি পন্থী না? বিএনপি না, চিন্তা চেতনা এক ধরনের। একটা চিন্তা করছে, একটা গ্রুপ হলো এরকমের যে চিন্তা করছে যে আচ্ছা আমার ভোটটা অমুকে হইতে পারে, আচ্ছা অমুকরে দিয়ে দেখি আমার ভোটটা এরকমের। কিন্তু গ্রামের গণমানুষ, যে গণমানুষের এক এইজের না, এক গ্রুপের না, এক মানে এডুকেটেড না, এক টাইপের অর্থনৈতিক নাই, বিষয়টা নাই। এই মানুষরাই এই যে ডাকসুতে আসছে, এই মানুষরাই এই অল্প কিছুদিনের মধ্যে সব ঘুরে যাবে। কেন ঘুরে যাবে? ঘুরে যাবে দুটো কারণে। প্রথমত কারণ হলো এই দেশটাকে, আপনি যদি আমি আপনাকে প্রশ্ন করি, জামাত এই দেশটাকে বাঁচাবার জন্য এই বৃহত্তর আপনাদের জনগোষ্ঠী যারা বেকার তাদের জন্য কি কাজ করবে, এটা যদি প্রশ্ন করি, জামাতের কোনো কাগজ আমার কাছে এখন পর্যন্ত নাই, আমি পাইনি, আপনি পেতে পারেন, এই দেশে নাই। তারেক সাহেবের এই কথা 2 বছর আগে বলেছেন যে এই জনগোষ্ঠী যদি এই শিক্ষিত জনগোষ্ঠী, অর্ধশিক্ষিত জনগোষ্ঠী, অশিক্ষিত জনগোষ্ঠী, এইটার মানুষের সংখ্যা প্রায় 5 কোটি 5.5 কোটি। আচ্ছা, এই মানুষকে আমি কথা শেষ করি, যে 5-5.5 কোটির কথা বলছেন, তারাও তো ভোটার, এবং কথা শেষ করি তাহলে কথা, এই মানুষগুলোকে নিয়ে বিএনপির প্রোগ্রাম পরিষ্কার। এই মানুষগুলোকে এখন অটোমেশনের যুগ, রোবোটিক্সের যুগ, ক্লাউড কম্পিউটিংয়ের যুগ, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমাদের দেশে কয়টা মানুষ এই এডুকেটেড? চায়নায় 158 কিলোমিটার রাস্তা করেছে এই গত মাসে, উইদাউট জিরো মানুষ, হিউম্যান বিং জিরো, রোবট দিয়ে করেছে আর ড্রোন দিয়ে করেছে, কোনো হিউম্যান বিং নাই। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কাজ করেছে এই চায়নায়, এই আপনি গুগলসে সার্চ করলে এখনই পাবেন। প্রশ্ন হলো যে আমরা মানুষকে ওই শিক্ষায় শিক্ষিত করতে চাই, একটা মানুষ এমএ পাস করলো,
সে 10 কেজি ধান বা চাল নিয়ে বাজারে বিক্রি করতে যেতে পারে না, আবার সেটা নিয়ে ফেরত আসতে পারে না। সে নিজেকে একটা মনে করে, সে মনেই করে চাকরি পেতে হবে, এবং চাকরিটা কী তা জানে না। এখন MA পাস, আমি এই 5 তারিখের পর থেকে পিওনের চাকরি করার জন্য MA পাস ছেলেরা দরখাস্ত করেছে, তার আমি প্রায় 200-300 দরখাস্ত সুপারিশ করেছি অনুপায় হয়ে। আচ্ছা, মাস্টার হলে চাকরি করার জন্য চেষ্টা করে। আমাদের প্রোগ্রামই এইটা যে এই দেশের গণমানুষ, এই মানুষরা যারা বেকার, এই বেকার মানুষের কাজের ব্যবস্থা করা। বেকার মানুষের কাজের ব্যবস্থা করলে আপনি কী করলেন, আওয়ামী লীগ করলেন বা জাতীয় পার্টি করলেন, জামাত করলেন, এইটার চেয়েও ইম্পর্টেন্ট হলো আপনার খেয়ে পড়ে বেঁচে থাকা। আপনাকে আমি 1 টন গণতন্ত্র দিলে, আমি দিলাম আপনাকে 5 টন গণতন্ত্র, আপনি বাজার থেকে আমার জন্য 10 কেজি চাল কিনে নিয়ে আসেন, আনতে তো পারবেন না। আমি আমার বক্তৃতা 500 টন দিয়ে দিলাম, যে 500 টনের বক্তৃতা আপনাকে দিলাম, আপনি আমার জন্য একটা ফ্ল্যাট কিনে দেন, কিনে দিতে পারবেন না। মনি ভাই, আমি কথা শেষ করে নিই, একটু আমরা কিন্তু ভিন্ন দিকে যাচ্ছি। ভিন্ন দিকে যাচ্ছি, শুনে না, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য, কারণ আমাদের তো একটা লিমিটেড টাইম থাকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেশন। এই জনগোষ্ঠীকে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে, নিজের স্বাবলম্বী হতে পারে, এবং মা বাবার কার্যক্রম মানে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। আপনি যে মা বাবার কথা যেহেতু বলছেন, আমি শেষ করি। এইটা কার্যক্রমের জন্য তার যে কার্যক্রম সেটা হলো এই ট্রেনিং দেওয়া, দেশে কার্যক্রমে কাজে লাগানো আর বিদেশে এই লোকরে পাঠানো। আমাদের দেশে আপনার জানতে হবে, আমাদের দেশে টোটাল $25 বিলিয়ন আসে আমাদের রেমিটেন্স, আর $40 বিলিয়ন আসে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট। যে আমরা ডাকসু জ্যাকসু থেকে আমরা রেমিটেন্সের দিকে এখন না যেয়ে যদি শুনেন, এটা শুনতে হবে, এটা মানুষের শোনা দরকার। 65 বিলিয়ন আপনাদের ইনকাম, আপনি 65 বিলিয়ন দিয়ে একটা দেশ চালাবেন কি করে? আপনার তো সেই ইনকামটা বাড়াতে হবে। 65 বিলিয়ন থেকে আপনি 100 বিলিয়ন করেন, 200 বিলিয়ন করেন, আর 100 বিলিয়ন 200 বিলিয়ন করার রাস্তাটা, সেই রাস্তাটাই হলো আপনার এই ট্রেন্ড পিপল। আমাদের থেকে লেবার চাই, একই এডুকেশন, একই কাজ করে, ইন্ডিয়ান একটা লোক বেশি টাকা পায়, বিকজ তার ল্যাঙ্গুয়েজ জানে, বিকজ তার এই ট্রেনিং আছে আগে। আমরা এই কাজটাই করবো, তার হিসাবের প্রোগ্রামই এইটা, যে এডুকেটেড পিপলকে আমরা কি করবো, তারা সেগ্রিগেট করবে, তাদের মানে প্লেসমেন্ট। এই জায়গাটাই ধরতে চাচ্ছি যে এডুকেটেড পিপলের কথা যে আপনি বলছেন, আমরা ছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচনে এডুকেটেড পিপল, এবং আপনি ছিলেন এই মানুষটাই এজের একটা কথা বলছিলেন। এই মানুষ, এই মানুষ, শুনুন, আমি এই মানুষগুলোই ঘুরে, আপনি বলছিলেন অর্থনৈতিকভাবে মুক্তি না পেলে কোনো কথাই কোনো কাজ হবে না। আমি যতই বলি না কেন, কোনো লাভ হবে না। এই অর্থনৈতিক মুক্তির জন্য এই পরিশ্রমটা, এবং তার হিসেবে এই কাজটা করছে যে আমরা চাই যে দেশটাকে, কারণ তারিক সাহেব, শোনেন, এই লোক তারিক সাহেব, যিনি অনেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার পরেও তিনি বলছেন আচ্ছা ঠিক আছে 10 বার বা 2 বার ইত্যাদি, সুযোগ থাকা সত্ত্বেও, মানে বর্তমানে লার্জেস্ট পার্টি হিসেবে মানুষ এক্সপেক্ট করে, ধারণা করে তারিক সাহেব প্রধানমন্ত্রী, বড় একটি দল হিসেবে অবশ্যই সেই সুযোগ থাকবে, মানুষ আশা করতেই পারে। থাকার পরেও উনি বললেন যে আমি এটা ছেড়ে দিতে চাই, কারণ আমি এই অটোক্র্যাট হইতে চাই না, স্বৈরাচার হইতে চাই না, আমি চাই রিয়েলি দেশটাকে গঠন করতে। তার বাবা ছিলেন প্রেসিডেন্ট, তার মা ছিলেন প্রধানমন্ত্রী। কোনো সুযোগও নেই দেশে আর, কারণ কেউ এখন আর চোখ বন্ধ করে আগের মতো বসে থাকবে না। এখন সবাই বাক স্বাধীনতা পেয়েছে, গণ অভ্যুত্থানের পর থেকে সবাই সাহসী হয়েছে। আমরা দেখতে পেরেছি সবাই কিন্তু কিছু হলেই সচিবালয়ে ঢুকে যায়, বা শাহবাগে অনেক রকম নানা রকম মিছিল দেখি আমরা। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম ডাকসু জ্যাকসু নির্বাচন, হ্যাঁ আমরা ছিলাম, যে আপনি বলছিলেন সেম এজের যে স্টুডেন্টরা, তাদের যে ভোটের কথা বলছিলেন, যেখানে বিএনপি ছাত্র দলের যেখানে ভরাডুবি দেখেছি আমরা, শিবির জয়ী হয়েছে অসংখ্য ভোটে, আপনি সেখানকার অনিয়ম বা সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি বা সবাই দেখেছি। কিন্তু সেম এজের যারা ভোট দিচ্ছে বা ভোটার কেন্দ্রে ভোটে যারা পাস করছে, এই ছেলে মেয়েগুলোরই কিন্তু বাবা মা গ্রামে থাকছে, অশিক্ষিত বা বিভিন্ন, তাদের নানা নানি চাচা চাচি তারা কিন্তু ভোটার, আপনাদের জাতীয় রাজনীতিতে তারা ভোটার। সেইখান থেকে তারা একটা শিক্ষিত মানুষের বাবা মা সেই ছাত্র ছাত্রী মানে সন্তানের কথা শুনবে কিনা, সেই প্রভাব কতটুকু পড়বে এটা বলবেন জাতীয় নির্বাচনে? শুনবে অথবা শুনবে না, দুইটাই প্রভাব পড়তে পারে, না পড়তে পারে। না পড়বে না, তার কারণ হলো একটা এলাকায় আপনি কনফিডেন্টলি বলছেন প্রভাব পড়বে না, এই কারণে যে একটা এলাকায় আমি যদি আমার বাবা মাকে কিছু বলি তারা আমার কথাটাই শুনবেন, শুনবে না। কেন শুনবে না? শুনবে না সেটার কারণটাই বলছি। আপনার এলাকায় আপনার বাবা মা যেখানে থেকে ভোট দেবে, সেইখানে একটা অযোগ্য লোককে সে ভোটই দিতে দেবে না। প্রথম কাজ, ফার্স্ট কাজ হলো সে অযোগ্য লোকের ভোটই দেবে না। 2 নম্বর কাজ হলো সে দেখবে যে ওই লোকটা পাশ করে যাচ্ছে, সকল মানুষ তার পিছনে, সে তার নিজের ভোটটা নষ্ট করার চেষ্টা করবে না, এবং তখন সেখানে চলে শিক্ষিত করে। সন্তান যখন বড় হয়, যখন বড় হওয়ার পরে আমরা বলি সন্তান বড় হয়ে সন্তানের কথা বাবা মা শুনেন, এবং সেখান থেকে প্রভাব পড়বে কিনা জাতীয় রাজনীতিতে, আমি আপনার কাছে শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। রাজনীতিতে প্রভাব পড়তে পারে, বাট এই প্রভাবটা এই আগামী নির্বাচনে পড়ার কোনো সম্ভাবনা নেই। প্রথমত হলো যে আপনার এলাকায় ধরুন যোগ্য মানুষ আছে ক, আপনি খ যদি আপনার ছেলে বলে আপনি খকে ভোট দেবেন না। 2 নম্বর হলো কয়ের সম্ভাবনা আছে, বিগত কয় টেস্টেড, যে 2 বার এমপি হয়েছে, 3 বার এমপি হয়েছে, তাদেরকে দিয়ে আপনার বেনিফিট হয়েছে, এটা 2টা কারণ। 3 নম্বর হলো আপনি রিলেটেড উইথ ইউর পিপল, আপনি আপনার সন্তান দিয়ে রিলেটেড না, আপনার এলাকায় আত্মীয় স্বজন দিয়ে রিলেটেড। আত্মীয় স্বজনের অধিকাংশ মানুষই একটা দলের সমর্থন করে, আপনি সেখানে যাবেন। 4 নম্বর হলো এই যে এটার রাজনীতি একটা বুদ্ধিভিত্তিক এবং কৌশলের খেলা।
এই কৌশল প্রতিদিনই পরিবর্তন হয়। আজকে যে কৌশল আছে কালকে নতুন কৌশল হবে, আজকে যেটা আছে কালকে নতুনটা হবে। শেখ হাসিনা অনেক আনন্দ নিয়ে ক্ষমতায় বসছিল, অনেক দুঃখ নিয়ে বিদায় নিতে হয়েছে এই শেখ হাসিনা। এই বিজয়ী এইটা বিজয় না, বিজয় হলো আপনি নির্বাচনের পরে ফলাফল দেখে তখন আপনি বুঝবেন। তারপর যদি আপনার সাথে সুযোগ হয় এখানে কথা বললে তখনই আপনি দেখবেন যে কি ফলাফল কি হয়েছে, কাজে তখনই বুঝবেন যে কি হয়েছে। কাজে মানুষের আত্মীয় স্বজনের সাথে রিলেটেড সমস্যার সাথে জড়িত, সমস্যার সমাধান করার এবিলিটি রাখে যোগ্য মানুষকে, এবং দল কোনটা বিগত আন্দোলন করছে এখনকার জেনারেশন বা বাবা মারা তো দেখছে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগগুলো সেগুলো তো দেখতে পাচ্ছে তারা। শুনেন একটা কথা, আপনারা প্রায় 7 থেকে 8,000 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। আমরা এটা তো দলের জন্য একটা, এই দলের জন্য ধরেন চাঁদাবাজির ব্যাপারে একটা বড় দলে আমি কিছু হয় না তা বলি না, কিন্তু কথাটা হলো এই চাঁদাবাজির ব্যাপারে আমাদের নেতা যে পরিমাণ শক্ত এবং সজাগ। আমরা আওয়ামী লীগের একটা চাঁদাবাজির কারণে বহিষ্কার করেছি, আর একটা লোক দেখাতে পারবেন না, আর কেউ করে নাই। বিএনপি করেছে এই কারণে যে ছোট্টখাট্ট ঘটনাটাকে আমলে নিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করছে তাদের সদিচ্ছাটা আছে, এবং তারা গতকালকে পরশুদিনও তারেক সাহেব বক্তৃতা দিয়েছেন আইনের আওতায় তাদের দেওয়ার জন্য। তাই আমাদের বিএনপির সদিচ্ছাটা এখানে প্রমাণ করার জন্য উনি কিন্তু কাজটা করেছেন। এই কাজটা উনি না করলেও পারতেন, উনি অস্বীকার করতে পারতেন যে না আমার দলে কোনো চাঁদাবাজি নেই। আচ্ছা, এই অস্বীকার করার পরে উনি যে স্বচ্ছ মানুষ, উনি যে একটা স্বচ্ছতা দিতে চান, একটা ট্রান্সপারেন্সি বিল্ড আপ করতে চান জাতিকে, সেটা কিন্তু এইটা দিয়ে প্রমাণ করে যে উনি এই কাজটা করতে যাচ্ছেন। এবং উনি চান না যে এই দেশে কেউ অপরাধ করুক, এবং অপরাধ তো মুক্ত দেশ নেই, কিন্তু অপরাধটা সেই পর্যায়ে করুক যে পর্যায়ে জাতি ক্ষতিগ্রস্ত না হয় এবং মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং উনি কোনোভাবে টলারেট করবেন না। এটা ওয়ান টু ওয়ান আমরা কথা বলেছি, তখনও দেখেছি, জনসভায় বক্তৃতা দেয় তখনও দেখেছি। আর এটা কথাটা হলোই যে পরিমাণ না অপরাধ তার 100 গুণ বেশি প্রচার। এখন বট আছে, রোবট দিয়ে আপনি সিল দেওয়া হয়। আজকে যদি আপনি একটা কোনো অনলাইন জরিপ করেন আজকের এখন, তা দেখবেন 98% ভোট পাবে জামাত, 2% ভোট বিএনপি পায় না। এটা বর্তমানে আপনি আজকে করলে আজকেই পাবেন। 98% ভোট কি জামাত? এটাকে আপনি কিভাবে দেখেন অনলাইনে এই জরিপটাকে? ভাই এটা অনলাইনে জরিপ, এটা এটা রোবট দিয়ে করে, মানে রোবট দিয়ে করা মানে দেশের বাইরে ভুল। এটা ভুল তো, রোবট দিয়ে করা। এটা আপনার লাইক বেশি করার জন্য আপনার পক্ষে ভোট দিল, আপনি 20 লাখ ভোট দিয়ে দিল। 20 লাখ ভোট রোবটে 10 মিনিটের মধ্যে দিয়ে দিল, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা 2 দিন বসে দিল। রোবট দেশের বাইরে থেকে করে, দে আর ডুইং ইট। আচ্ছা, তারপর আরও কথা আছে, তারা 1440 জন লোক কাজ করছে হাসিনার সাথে। সেই 1440 জন লোকই এই জামাতের লোকেরাই তাদের সাথে জড়িত ছিল, তারা হিসেবে কাজ করছে। অর্থাৎ তারা এখন ফ্যাবুলাসলি তারা যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইত্যাদি যা বলেন, এগুলো নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে দাঁড়াইছে ভবিষ্যতের জন্য, দেশের জন্য। কারণ আমি আপনার বিরুদ্ধে এমন একটা কথা দেবো, এমন একটা জিনিস ছবি এঁকে দেবো যে আপনি পাগল হয়ে যাবেন। এটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এখন করা শুরু করছে মানুষে, এবং তাতে সমাজের যে কোহেশনটা আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সমাজে একটা ফেব্রিক্স থাকে না। এই ফেব্রিক্সটা কিন্তু এখন এই যে ফেসবুক ইউটিউবের কারণে আংশিক নষ্ট হয়েছে, অনেকের নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আমি বললাম 98% ভোট জামাতের পক্ষে, কেন? বিকজ ওই রোবট দিয়ে তারা সিল মাইরা আপনার লাইক বা করে দিয়ে আপনার লাইকিং দেখাই দিল, আপনার ভোট দিয়ে দিল না 90%। বাস্তবে কিন্তু আমাদের এই রোবটের কথা যে বলছেন, যে জেনারেশন চলছে এখন রোবট দিয়ে যেগুলো দেখছেন, এটা যদি ভুল হয় তাহলে দেশের বাইরে থেকে করতেছে, এটা দেশ থেকে। এই যে অভ্যুত্থানটা যে হলো, সেখানে কিন্তু ইয়াং জেনারেশনকে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ, তাদের মাধ্যমে যে শুরুটা, আপনাকে শুরুটা ইয়াং জেনারেশন সামনে আসছে। এটাও বিএনপি কার্যক্রম করছে। আগামী মাসে দেখবেন যে বিএনপি ছাত্র জনতা সবাই রিকশাওয়ালা সবাই ছিল, কিন্তু এই যে ইয়াং জেনারেশনের কথা বলছি এজন্যই যে বিএনপিতে নতুন মুখ নেই কেন? মানে আপনাদের মধ্যে কোনো সব আমরা প্রবীণ দেখতে পাচ্ছি রাজনীতিবিদ। আপনাকে আরেকটা কথা বলি, আপনি নমিনেশন দেওয়ার পরে দেখবেন নতুন মুখ কত আছে। আপনি এখন নতুন মুখ দেখবেন কেমনে? না, আমরা সেটা জানতে চাচ্ছি যে আপনি নতুন মুখ দেখবেন, অলমোস্ট 1/3 দেখবেন তো নতুন মুখ। আমি এইজন্যই জানতে চাচ্ছি যে আপনাদের নতুন মুখ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা দর্শকদের জন্য। নির্বাচনের পর দেখবেন। আর যে ইয়াং জেনারেশন করেছে, সেই ইয়াং জেনারেশন যে এনসিপির কথা, এনসিপির বর্তমান পরিস্থিতিটা তো দেখছেন, আর আলোচনা করতে চাই না তাদের। আর এইখানে আপনারা একটা নিউজ পড়েছেন একটু আগে যে আরো 6টা পার্টিকে তারা নমিনেশন দেবে। সেটা নিয়ে আপনার সাথে 6টা পার্টিকে আরো নমিনেশন দেবে, মানে কি নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে নাগরিক পার্টি, এনসিপি সহ 6টি রাজনৈতিক দল। জি, বাংলাদেশে আমি এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতাম, কিন্তু আসলে আমি মনে করি দিয়েছি বাংলাদেশে বর্তমানে 52টা নিবন্ধিত দল আছে, 52টা এখন আছে। আর 6টা মানে 61টি হবে, মানে 58টা দল হবে। 58টা দলের মূলত কাজ কি? 58 দলের মূলত কাজ আমাদের তাকায় না দিকে, তাকাই শুনেন। 58 দলের মূল কাজ যেটা, এই যে হুক্কা হুয়া করা,
যে এখন ধরেন কেউ একজন বললো যে আমরা মানে কি বলো পিআর করবো, হ্যাঁ আমরা পিআর করবো। কেন পিআর করবেন? আপনারা পিআর সম্পর্কে জানেন কি? আপনারা পিআর দেখছেন কি? পিআর কি প্র্যাকটিস করছেন? এই দেশে পিআর খায় কিনা বা চলবে কিনা বা পিআর উপকার হয় কিনা, কোনোটাই দেখেন নাই। না দেখে পিআর চাচ্ছেন। এই যে না দেখে পিআর চাওয়ার জন্য আমার সাথে 12টা দল আছে, এই যে 11টা দল আমি যে নিব এগুলো সবই শূন্য। এরকমের দল আওয়ামী লীগের সময় ছিল, 7 দলীয় জোট ছিল, আপনার মনে আছে কিনা জানি না। বিমল বিশ্বাস ছিল, দিলীপ বড়ুয়া ছিলেন, এই রাশেদ খান মেনন ছিলেন, এইসব লোকরা ছিলেন। একদিন টকশোতে আমি জিজ্ঞেস করছি আপনাদের 7 দলের সভাপতির নাম বলেন দেখি, দেখুন না, এই বিমল বিশ্বাসী বলতে পারে নাই, সে আছে কিনা আমি জানি না, সে ভদ্রলোক বলতে পারে নাই। কাজে এই রকমের দল নাম কষ্টে দল করা, এটা হলো একটা বার্গেনিং এর এজেন্ট তৈরি করা। আমার সাথে এই দলটা প্রবলেম হলো এই, আমাদের এই দলের লোকরা খুব সহজে পারচেজ করা যায়, খুব সহজে মোটিভেট করা যায়। এবং পারচেজ করা যায় শব্দটা বললাম দুঃখজনকভাবেও, এই পারচেজ করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন এজেন্সি টাকা দিয়ে করে। এটার থেকে একটা সহজ উদাহরণ বলেন, 1200 কোটি টাকা পাওয়া গেছে শ্যামল দত্তের অ্যাকাউন্টে। মানে ভাই এরকম প্রশ্ন একটা আমার কাছে আছে, আমি শেষ দিকে আছি। 1200 কোটি টাকার কথা বলছেন, 1200 কোটি টাকা, 1164 কোটি টাকা। একটু আমি আপনার সাথে যোগ করতে চাই, ডেমোক্রেসি যদি দেশের অন্যতম ভিত্তি হয় তাহলে সেই বিষয় নিয়ে কি বলবেন? এবং একই সাথে আমরা দেখেছি বিশাল অঙ্কের প্রায় 300 কোটি টাকার মতো যে এনবিআর এর চেয়ারম্যানের কথা, এবং আমরা দেখেছি চিটাগংয়ের ডিসির 25 কোটি টাকা। এটা নিয়ে 2 মিনিট আপনি শেষ করবেন। আচ্ছা 2 মিনিট আমি শেষ করব। 2 মিনিট শেষ করব নাকি 2 মিনিট ওইটা হবে আমাদের প্রোগ্রাম। আচ্ছা, ডেমোক্রেসির বাইরে আপাতত কোনো ভিত্তি আমার জানা নেই। রেজিমেন্টের ভিত্তি হলো সোভিয়েত ইউনিয়ন, রেজিমেন্টের ভিত্তি হলো চায়না, তারা কি করেছে আপনারা দেখেন। আচ্ছা, সেইটা দেখার পরে এই ডেমোক্রেসিতে মানুষ বিশ্বাস করে, পৃথিবীর মানুষ আস্তে আস্তে ডেমোক্রেসির দিকে ঝুঁকছে। বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেম চালু হোক, কল্যাণ রাষ্ট্র আপনারাও চান, আমরাও চাই। কাজে কল্যাণ রাষ্ট্রের পদ্ধতি হলো ডেমোক্রেসি, আর পদ্ধতি যদি ডেমোক্রেসি হয় তা দিয়ে কিন্তু খেলাফত করা যাবে না। আর খেলাফত যদি করতে হয়, খেলাফত তৈরি করার তরিকা ভিন্ন। আপনারা সেই তরিকায় হাঁটেন, সেই তরিকায় মানুষকে বলেন ওকে ফাইন, আপনারা করবেন, আপনার ম্যানিফেস্টো তৈরি করেন, ম্যানিফেস্টো দিয়ে মানুষের কাছে যান যে আমরা এই ভবিষ্যতে এটা করতে চাই, আমরা পিআর সিস্টেম চালু চাই, আমরা চাই এই যে সিস্টেমটা, পিআর সিস্টেমও তো কোরআন হাদিস কোনো জায়গায় অ্যালাউ করে না, এটাও ইয়ে না। কাজে ডেমোক্রেটিক সিস্টেম না কি চান আপনারা দেন, নিশ্চয় দেন মানুষের কাছে। মানুষ ভোট দেওয়ার পর যদি মনে করে ইয়েস আপনার সেই লোক যে এইটা হইলে এইটা হবে, তো মানুষ আপনাদের ভোট দেবে, ফাইন, উই উইল অ্যাকসেপ্ট ইট। এগুলো একটা দিক। আর একটা দিক হলো ডেমোক্রেসি হলো ফাইনাল ভিত্তি। দি ফিলসফি there has been established long before, it is working still. নতুন কোনো সিস্টেম না আসা পর্যন্ত দিস সিস্টেম উইল বি ওয়ার্কিং। অনেক ধন্যবাদ। আর একটা হলো এনবিআর এর কথা বলেছেন, এটা হলো আমি দেখেছি পত্র পত্রিকায় এনবিআর, আমরা চিটাগংয়ের ডিসি ব্যাপারে দেখেছি, মানে 26 কোটি টাকা দেখছি, এখানে দেখছি 200-300 কোটি টাকার মতো। এগুলো হলো ধরেন যে যারা আন্দোলন করেছে, আপনি বলছেন খুব দুঃখজনকভাবে বলতে হয়, এইসব লোকেরা, এইসব ইয়াং ছেলেপেলেরা মানে হঠাৎ করে এইসব ব্যাপারে তদবির বাণিজ্যে জড়িয়ে দেওয়ার পর এগুলো শেষ হয়েছে। এবার তো যে উপদেষ্টাদের মধ্যে কেউ নেই, তাদেরও নাম আসছে পত্রপত্রিকায় আপনারা দেখবেন, সেগুলো থাকতে পারে। এই টাকাটা আমি মনে করি গভর্নমেন্টের আগে থেকেই উচিত ছিল এইসব ব্যাপারে কেয়ারফুল হওয়া। এই জন্য যে কোনো আমলা হাসিনার সময় ছিল, সচিব, জয়েন্ট সেক্রেটারি বা প্রাইস পোস্টিংয়ে ছিল, এমন কোনো আমলা বাড়ি এখনও রেট করলে 100 বা 200 কোটি টাকা পাওয়া যাবে না, তা কিন্তু আমি এখনও বিশ্বাস করি না। আচ্ছা, পাওয়া যাবে। সুতরাং এই আমলাদের ব্যাপারে আমি বলি ইন্টারিম গভর্নমেন্টের কেয়ারফুল হওয়া উচিত ছিল। আর 2 নম্বর হলো যে আপনার একটা যদি সেই সিস্টেমটাই আমরা বিল্ড আপ করতে চাই, যে সিস্টেম হাসিনা ভেঙে গেছে, সেই সিস্টেমটা আমরা বিল্ড আপ করতে চাই, যখন 300 কোটি টাকার এই বাজেট আসবে না। আমরাও চাই নির্বাচনের আগে সেই সিস্টেমটা ডেভেলপ হোক এবং সুষ্ঠুভাবে একটি নির্বাচন হয়ে দেশ এগিয়ে যাবে, আমরা সেটি চাই। অসংখ্য ধন্যবাদ। আপনারা দলমত নির্বিশেষে বিএনপি এবং ধানের শীষের সাথে থাকেন। ধানের শীষই পারবে দেশে একমাত্র ডেমোক্রেসি দিতে, ধানের শীষই পারবে দেশের অর্থনৈতিক উন্নয়ন। জনগণের সিদ্ধান্ত, মনি ভাই, এটা নির্বাচনের পর দেখতে পারবো আমরা। দেশের কোনো উন্নয়নে কোনো কাজ হবে না।